হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আমাদের এবারের গরমের ছুটিতে কার্শিয়াং সিরিজের প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমরা কিভাবে কম খরচে কলকাতা থেকে কার্শিয়াং পৌঁছেছিলাম, কোন হোটেলে উঠেছিলাম, কোথায় খাওয়া দাওয়া করেছিলাম এবং পায়ে হেঁটে কী কী ঘুরে দেখেছিলাম। আজকের এই দ্বিতীয় পর্বে থাকছে কার্শিয়াংয়ের লোকাল সাইটসিংয়ের সম্পূর্ণ বিবরণ। তারই সাথে কার্শিয়াংয়ের ট্যুর বাজেট সম্পর্কে একটা ধারণাও আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে। এই দ্বিতীয় পর্বেই আপনারা জানতে পারবেন কার্শিয়াংয়ের বিখ্যাত ডাউহিলে আমার সহযাত্রী এক্সপ্লোরার বিধানের সাথে ঘটে যাওয়া এক দুর্ঘটনার কথা। তবে সেটি নিছকই দুর্ঘটনা নাকি অন্য কিছু শুনবেন তারই মুখ থেকে। আর তারই সাথে আপনারা এক প্রত্যক্ষদর্শীর মুখ থেকেই শুনে নেবেন রহস্যময়ী ডাউহিলের এক রহস্যময় ঘটনা। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। সুপ্রভাত বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 6:15। দ্য ল্যান্ড অফ হোয়াইট অর্কিড কার্শিয়াংয়ের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে আরও একবার সুস্বাগতম। আজ কিন্তু কার্শিয়াংয়ে আমাদের দ্বিতীয় অর্থাৎ শেষ দিন। আজ আমরা সারাদিনে কার্শিয়াংয়ের সমস্ত সাইটসিং পয়েন্টগুলি ঘুরে সোজা ফিরে যাব এনজেপি স্টেশনের উদ্দেশ্যে। এত অল্প সময়ের মধ্যে এই সুন্দর ছোট্ট শৈল শহরকে বিদায় জানাতে হবে বলে মনটা একটু খারাপ। আর জানি না কেন আজ কিন্তু প্রকৃতিরও একেবারেই মুখ ভার। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজ সকাল থেকেও কিন্তু একদম মুষলধারায় বৃষ্টি হচ্ছে। তাই এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদেরকে আজকে সকালবেলা বেরিয়ে পড়তে হবে সাইটসিং করার জন্য। বন্ধুরা, ঘড়িতে সময় এখন সকাল 9:30। সকালে যেরকম মুষলধারে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি অনেকটাই কমে গেছে, মানে ঝিরিঝিরি হচ্ছে। তো আমরা কিন্তু একদম স্নান করে পুরো রেডি হয়ে গেছি। বন্ধুরা, আমরা কিন্তু ওই ঘোষদাদার হোটেল থেকে ব্রেকফাস্ট সেরে আমরা গাড়িতে উঠে পড়েছি। এই যে আমাদের ড্রাইভার দাদা রূপেশ তামাং, দাদার সাথে কিন্তু আজকে আমরা সারাদিনে সাইট সিং করবো। পেলে কাহা যাবে? আজকে কিন্তু আমরা প্রথম সাইট সিংয়ে যাবো হচ্ছে গিদ্দে পাহাড়ে। বন্ধুরা, গিদ্দে পাহাড় ভিউ পয়েন্ট এখনও খোলেনি, কারণ আজকে তো ওয়েদার খুবই খারাপ। তাই আমরা গিদ্দে পাহাড় থেকে জাস্ট 2 মিনিট মতো হেঁটে এগিয়ে আসলাম, চলে এলাম এখন হচ্ছে নেতাজি ভবন মিউজিয়াম দেখতে। নিচের ওই রাস্তা দিয়ে একটুখানি এগিয়ে এসেই এই ডান হাতে হচ্ছে এই মিউজিয়ামে ঢোকার এন্ট্রি গেট। এই যে নেতাজি ভবন মিউজিয়াম, আর এই হলো তার গেট। আর এখানে কিন্তু টাইমিং হচ্ছে সকাল 9:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এবার এই সিঁড়ি দিয়ে একটুখানি ওপরে উঠলেই এই হচ্ছে মেন মিউজিয়াম। বন্ধুরা, দাঁড়িয়ে রয়েছে এখন নেতাজি ভবন মিউজিয়ামের সামনে। হালকা বৃষ্টি পড়ছে, চারিপাশে কিন্তু একদম পুরো সাদা মেঘে ঢেকে গেছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর দাদা স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র বসু 1922 সালের জুন মাসে এই বাড়িটি কিন্তু কিনেছিলেন এবং পরবর্তীকালে 1933 থেকে 35 সাল পর্যন্ত তিনি এই বাড়িতে কিন্তু বসবাস করেছিলেন। এবং এই জায়গাটির প্রাকৃতিক পরিবেশ এতই সুন্দর তা দেখে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু কিছুদিনের জন্য এখানে থাকতে এসেছিলেন। তবে পরবর্তীকালে প্রায় 7 মাসের জন্য তৎকালীন ব্রিটিশ সরকারের দ্বারা নেতাজি সুভাষচন্দ্র বসু এই বাড়িতেই গৃহবন্দী ছিলেন। 1938 সালে হরিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট থাকাকালীন নেতাজি সুভাষচন্দ্র বসু যে স্পিচটি দিয়েছিলেন সেটি কিন্তু এই বাড়িতে বসেই তিনি লিখেছিলেন। আর এই যে বাড়ির ঠিক পাশেই রয়েছে একটি ক্যামেলিয়া ট্রি। 1934 সালে শরৎচন্দ্র বসু কিন্তু এই গাছটি রোপণ করেছিলেন এবং গাছটি কিন্তু আজও অক্ষত অবস্থায় এখানে দাঁড়িয়ে রয়েছে। মিউজিয়ামের ভেতরে ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ না বলে আপনাদের ভিতরটা দেখাতে পারলাম না। তবে আপনারা আসলে কিন্তু অবশ্যই ভিতরে প্রবেশ করবেন। নেতাজি সম্পর্কিত অনেক অজানা ইতিহাস রয়েছে এই মিউজিয়ামে। দেখতে চলে এসছে এখন গিদ্দে পাহাড় ভিউ পয়েন্ট। আর এই হলো ভিউ পয়েন্টের এন্ট্রি গেট। এখানে এই যে সিঁড়ি দেখছেন, সিঁড়ি দিয়ে উপরে উঠে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। সকাল 8:30 থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু এই গিদ্দে পাহাড় ভিউ পয়েন্ট খোলা থাকে। তবে এখানে প্রবেশের জন্য কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য নেই। সিঁড়ি দিয়ে উঠে আসার পর এখানে একটা শেড মতো করা আছে এবং এখানে অনেকগুলি বসার জায়গাও করা আছে। এই পাশটায় কিন্তু বেশ অনেকটা খোলা আছে এবং ওই নিচে ওখানেও কিন্তু একটি ভিউ পয়েন্ট রয়েছে। আশপাশে কিন্তু দুর্দান্ত ভিউ পাওয়া যায়। তবে আজকে একেবারে পুরো ফগি ওয়েদার, হালকা ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, তাই পুরোটাই সাদা হয়ে আছে। বর্ষার পাহাড়ের কিন্তু একটা আলাদাই সৌন্দর্য আছে। হ্যাঁ, হয়তো বিশেষ কিছু ভিউ পাওয়া যায় না, তবে একটা
দারুণ শান্তি পাওয়া যায়। কিন্তু অনেকে কিন্তু বর্ষার সময় পাহাড়ে আসেন শুধুমাত্র প্রকৃতিকে এনজয় করার। বন্ধুরা, নেতাজি ভবন মিউজিয়াম আর গিদ্দে পাহাড় ভিউ পয়েন্ট দেখে আমরা চলে এলাম আমাদের পরবর্তী সাইট সিইং পয়েন্ট হনুমান টক দেখতে। হনুমান টক মানে হনুমানের একটি বিশাল বড় কিন্তু মূর্তি রয়েছে এখানে, এবং এই জায়গাটি হলো কার্শিয়াংয়ের টপ মোস্ট পয়েন্ট, মানে সবচেয়ে উঁচু জায়গা কিন্তু হলো এটি। এই হলো হনুমান টক বা হনুমানজির বিশাল বড় একটি মূর্তি, দেখুন। এই হনুমানের মূর্তির পাশেই কিন্তু রয়েছে একটি বজরংবলীর মন্দিরও। মন্দিরটি কিন্তু এখন বন্ধ আছে। এই হনুমান টকেই রয়েছে লেখা আই লাভ কার্শিয়াং, যেটি ফটো বা সেলফি তোলার জন্য আদর্শ একটি জায়গা। এই যে হনুমানজির মূর্তিটা রয়েছে তার পাশেই কিন্তু রয়েছে বজরংবলীর একটি মন্দির, এবং এই যে মিডিলের রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে গেলে একেবারে চা বাগানের ভেতর দিয়ে কিন্তু রয়েছে একটি খুব সুন্দর ভিউ পয়েন্ট। তো ড্রাইভার দাদার সাথে কিন্তু আজকে সারা দিনে সাইট সিইং করছি। আচ্ছা, আপনার নাম? रुपेश तामाङ। আর ফোন নাম্বার? 9614531722। आप लोग जब भी आएंगे करसंग आके घूम के जाइए, इतना अच्छा यहाँ से आप लोग को व्यू पॉइंट मिलेगा। आप लोग एक बार आइए, आपके आँख से देखिए, तब आप लोग को एहसास होगा कि करसंग पहाड़ क्या चीज़ है। চলতে চলতে আমাদের ড্রাইভার দাদা পথের ধারে দেখালেন ব্লুবেরি গাছ। সারা গাছ ভর্তি প্রচুর ব্লুবেরি হয়ে রয়েছে। এই ব্লুবেরি কিন্তু পাহাড়ি ভল্লুকের খুব পছন্দের একটি ফল। হনুমান টক দেখে আমরা চলে এলাম পরবর্তী সাইট সিইং পয়েন্ট চিমনি গ্রাম দেখতে। আর এইটা হলো চিমনি হেরিটেজ গার্ডেন বা চিমনি পার্ক। এই হলো তার এন্ট্রি পয়েন্ট। আর ওই যে দেখা যাচ্ছে ওটা হলো কিন্তু টিকিট কাউন্টার। এখানে কিন্তু মাথাপিছু 20 টাকা করে টিকিট কেটে তবে ভিতরে প্রবেশ করতে হয়। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত কিন্তু এই চিমনি গার্ডেন খোলা থাকে। এই যে টিকিট কাউন্টার তার ঠিক পাশে এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে 2 মিনিট মতো এগোলেই কিন্তু রয়েছে একটি ভিউ পয়েন্ট। তো আমরা ভিউ পয়েন্টে যাব, তবে তার আগে আপনাদেরকে আগে চিমনি গার্ডেনের যে মেন জায়গাটা সেটা কিন্তু আমি আপনাদেরকে আগে দেখিয়ে দিই। সালে ব্রিটিশরা এখানে একটি ডাক বাংলো তৈরি করেছিলেন। তো ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য কিন্তু সেই ডাক বাংলোতে ছিল সেই চিমনি। তবে কালক্রমে সেই ডাক বাংলোতে এখন আর নেই, কেবল এই 24 ফুট উঁচু এই চিমনিটি কিন্তু সেই সময়কার স্মৃতি বহন করছে। আর এই চিমনি থেকেই কিন্তু এই টোটাল জায়গাটার নাম হয়েছে চিমনি গ্রাম, অর্থাৎ আমরা এখন দাঁড়িয়েছি কিন্তু চিমনি গ্রামে। এই জায়গাটার উচ্চতা কিন্তু কার্শিয়াংয়ের থেকে অনেক বেশি, প্রায় 7000 ফুট, যার জন্য কিন্তু এখানে বেশ ঠান্ডা লাগছে। আমরা কিন্তু এখন যাচ্ছি সেই চিমনি ভিউ পয়েন্টে। এই রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে হেঁটে উঠছি। অনেক লোকেই কিন্তু এখানে উঠছেন এবং নামছেন। বেশ একটা দারুণ অ্যাডভেঞ্চারাস জায়গা কিন্তু। চারিদিকে পুরো একদম ঘন পাইন ফরেস্ট, তার মাঝখান দিয়ে কিন্তু পাথরের রাস্তা করা আছে। সেইখান দিয়ে জাস্ট ধীরে ধীরে 2 মিনিট মতো হেঁটে উঠে গেলেই কিন্তু রয়েছে চিমনি ভিউ পয়েন্ট। মাত্র 2 মিনিট মতো উঠে আসার পরেই এই যে পেছনে দেখতে পাচ্ছেন,
এটাই কিন্তু হলো ভিউ পয়েন্ট। এখানে আপনারা বসে বা দাঁড়িয়ে সামনে একটি দুর্দান্ত ভিউ এনজয় করতে পারবেন। চিমনি ভিলেজ দেখে আমরা এখন চলে এলাম কার্শিয়াংয়ের বিখ্যাত ডাউ হিলে। দাঁড়িয়ে রয়েছি এখন ডাউ হিল স্কুলের সামনে। ওই যে আমার পেছনেই হচ্ছে ডাউ হিল স্কুল। এছাড়াও এখানে আরও একটি স্কুল আছে, সেটি হলো ভিক্টোরিয়া বয়েজ স্কুল। 1879 সালে বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর এই দুটি স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। দুটি স্কুলই কিন্তু আইসিএসসি বোর্ডের তত্ত্বাবধানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দ্বারা পরিচালিত। এটি কিন্তু হলো একটি আবাসিক স্কুল। আগে কিন্তু দর্শকদের এই ভেতরে প্রবেশ করতে দেওয়া হতো, তবে তার জন্য কিন্তু এই স্কুলের পঠন পাঠন অনেকবার বিঘ্নিত হয়েছে। তাই এখন কিন্তু আর পর্যটকদের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না, অর্থাৎ আপনাদেরকে দেখতে গেলে কিন্তু এই গেটের বাইরে থেকেই দেখতে। বন্ধুরা, ডাউ হিল স্কুল দেখে আমরা চলে এলাম ঠিক তার পাশেই ডাউ হিলের সেই বিখ্যাত পাইন ফরেস্ট, যেটাকে বলা হয় মিস্টিক পাইন ফরেস্ট। তবে এই পাইন ফরেস্টে ঢুকতে গেলে কিন্তু ওইখানে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে আগে মাথা পিছু 20 টাকা করে টিকিট কেটে তবে কিন্তু এই ফরেস্টের ভিতরে প্রবেশ করতে হবে। দ্য মিস্টিক পাইন ফরেস্ট অফ ডাউ হিল। কার্শিয়াংয়ের সবচেয়ে পপুলার জায়গা কিন্তু হলো এটি। চারিদিকে বড় বড় পাইন গাছ, একদম ডেন্স ফরেস্ট। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য তো পর্যটকদের কাছে এই ফরেস্ট খুবই পপুলার। তবে বিভিন্ন সময় কিন্তু জানি না, সেগুলো সত্যি মিথ্যে বলতে পারবো না, বিভিন্ন রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটিস কিন্তু এখানে দেখা গেছে বা কেউ কেউ ফিল করেছেন। এছাড়া শোনা যায় যে ব্রিটিশ শাসনকালে নাকি প্রচুর মার্ডার হয়েছে এই ফরেস্টে। এছাড়া এটাও শোনা যায় যে ভিক্টোরিয়া বয়েজ স্কুল বা ডাউ হিল স্কুল, সেইখানকার কিছু বাচ্চারা কিন্তু এখানে এসে মানে গায়েব হয়ে গেছিলো। তো এই ধরনের বিভিন্ন অলৌকিক বা আনন্যাচারাল বিভিন্ন রকম গল্প বা বিভিন্ন রকম ঘটনা কিন্তু এখানে শোনা যায়, যার জন্য কিন্তু আজ এই পাইন ফরেস্ট, ডাউ হিলের এই পাইন ফরেস্ট কিন্তু এক রহস্যময় পাইন ফরেস্ট হয়ে উঠেছে। আর সেই কারণেই কিন্তু পর্যটকদের কাছে মোস্ট পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন অফ কার্শিয়াং হয়ে উঠেছে ডাউ হিলের এই মিস্টিক পাইন ফরেস্ট। লোকমুখে কিন্তু অনেক কথাই শোনা যায়, তবে যদি কেউ নিজে থেকে না দেখে থাকে বা না ফিল করে থাকে তবে তার কাছে কিন্তু এগুলো সত্যি বিশ্বাসযোগ্য নয়। এবং আজকের যুগে দাঁড়িয়ে এই ধরনের বিভিন্ন রকম অতিপ্রাকৃতিক বা এই ধরনের আনন্যাচারাল কথা কিন্তু আমরাও বিশ্বাস করি না। তবে বলা তো যায় না, হয়তো থাকতেও পারে। আর সেই কারণেই কিন্তু ডাউ হিলের এই পাইন ফরেস্ট একটা হন্টেড প্লেস হয়ে গেছে। প্রায় 300 মিটার মতো কিন্তু আমরা উঠে এলাম। অনেকটাই রাস্তা কিন্তু মানে একদম কষ্ট করে ট্রেক করে ওপরে উঠে আসতে হয়েছে। এর ওপরেও কিন্তু আরও অনেকটাই রাস্তা আছে, এরকম ঘুরে ঘুরে একদম ওপর অবধি ওঠা যায়। তবে পুরোটা অত অবধি গিয়ে কোনো লাভ নেই, কারণ ম্যাক্সিমাম লোক কিন্তু এই প্রায় 250-300 মিটার মতো উঠেই ন্যাচারাল ভিউটা এনজয় করে তারপরে তারা কিন্তু আবার নিচে নেমে যাচ্ছে। কেমন লাগছে বিধানদা? লাগছে বলতে দেখো, আমরা কিন্তু অনেক জায়গায় ঘুরেছি, তো ঘুরলে এই যে জায়গাটা, এই পাইন ফরেস্ট, এটা কিন্তু একটা আলাদা ব্যাপার। মানে এর যে ভিউ, এর যে এনভায়রনমেন্ট, ক্লাইমেট, যেটা খুবই সুন্দর। এই ডাউ হিল পাইন ফরেস্ট দেখার জন্য লোকে কিন্তু সবার আগে উৎসাহিত হয়। একদমই, মানে আর কোথাও আসুক না আসুক, পর্যটকরা কার্শিয়াং এলে কিন্তু এই ডাউ হিল ফরেস্টে একবার অন্তত আসবেই। মানে একটা দারুণ থ্রিলিং ব্যাপার রয়েছে, একটা বেশ একটা মানে যতটা উপরে যাচ্ছি আস্তে আস্তে মানে বেশ ফাঁকা হয়ে যাচ্ছে, তো বেশ একটা মানে একটু গা ছমছমে ব্যাপারটা রয়েছে। আর কিন্তু হেভি লাগে এরকম একটা অ্যাডভেঞ্চার করতে, আলাদা ফিলিংস। আমি নামার পথে দেখলাম যে আমি পড়ে গেলাম, আমি জানি না কেন পড়ে গেলাম, মানে আমাকে মনে হলো কেউ যেন একটা পাশ কাটিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, হতে পারে হয়তো মানে কোনো আনন্যাচারাল কোনো মানে আমি দেখুন, এই যে রাস্তাটা কিন্তু পুরো একদম মানে পিচের, পড়ার কোনো ব্যাপার নেই। আমরা ওই রাস্তা দিয়ে কিন্তু উঠেছি, আমি মানে আমার গা হাত হট করে মনে করলো কে টাচ করে ইয়ে করলো, ফিলিংস হলো আমার সেটা।
এই ঘটনা আপনাদের কাছে বিশ্বাসযোগ্য হলো কিনা জানি না, তবে এবারে এক প্রত্যক্ষদর্শীর মুখ থেকেই শুনে নিন এক সত্যিকারের রহস্যময় ঘটনা। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা হচ্ছে বেলঘরিয়া, কলকাতা। তো এই দাহুইলে কতদিন আগে এসেছিলেন? আমি এসেছিলাম 2023 নভেম্বরে। বলেন। অফিসের কাজে এসেছিল, অফিসে মিটিংয়ে এসেছিল। মিটিং থেকে ওরা কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে সব সাহস করে বলছিল ডাউহিল ঘুরতে যাবো। তাই না আমাকে ওখান থেকে ফোন করে বলেছে যে আমরা ডাউহিল যাচ্ছি। তা আমি বলছিলাম ডাউহিল যাচ্ছে মানে আমরা শুনেছি ডাউহিলে এরকম একটা প্যারানর্মাল একটা অ্যাক্টিভিটি হয় বা কিছু, আমরা ইউটিউবেও দেখেছি বা অন্যান্য চ্যানেলগুলোতে দেখেছি, কিন্তু এরকম প্র্যাকটিক্যাল একটা অভিজ্ঞতা হবে কোনোদিন ভাবতে পারি না, শুনতে পারবো সেটাও ভাবিনি। তো আমার হাজবেন্ডের বন্ধুরা সবাই মিলে এসেছিল। মোবাইলের মধ্যে ভিডিওটা রয়েছে, 7টার সময় এসেছিল। তো এই কটার সময় এসেছিলেন আপনারা? অ্যাকচুয়ালি আমরা ছিলাম হচ্ছে আপনার কার্শিয়াংয়ের কাইজার ভ্যালি হোটেলে। আমি কলগেট পামলাভ ইন্ডিয়ার সার্ভিস করি, সেলসে আছি। তো আমরা সবাই মিলে 12-13 জন মিলে এসেছিলাম। তা ফার্স্ট অফ অল কোনো ড্রাইভার আসতে রাজি হচ্ছিল না, তখন রাত্রি প্রায় 7টা সাড়ে 7টা বাজে হোটেলে ছিলাম। তো রিকোয়েস্ট করাতে আমাদের 5টা গাড়ি দিয়েছিলাম, ছোটো গাড়ি। অ্যাকচুয়ালি ডাবল স্পটটা হচ্ছে পরেরটা, যেখানে আপনাদের গির্জাটা রয়েছে। আমরা রাত্রি 7:15 সময় ঢুকেছিলাম। ঢোকার পর আমরা পুরো হাঁটতে পুরো ভিতরে উঠেছিলাম। সেই ভিডিও আমার কাছে এই মুহূর্তে 8টার সময় আসলেন এখানটায়। হ্যাঁ, সেরকম কোনো কিছু মনে হলো? হ্যাঁ, আমরা দুটো অ্যাকচুয়ালি প্যারানর্মাল অ্যাক্টিভিটি কিরকম প্রুফ পাওয়া যায় এটা চোখের সামনে ফিল করা যায়। আমরা ফিল করেছিলাম। আমরা মিটিংয়ে সবার মোবাইলে ফুল চার্জ ছিল, আর 80-85। আমরা যখন ওখান থেকে ব্যাক করে নিচে নেমেছি, উপরে উঠে নিচে নেমেছি, সবার মোবাইলের চার্জ বিলো 10% হয়ে গেছিলো। ইচ অ্যান্ড এভরি ওয়ানের, প্রত্যেকের। আমরা 13 জন ছিলাম, 13 জনের মোবাইলের চার্জ বিলো 20% হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটা আওয়াজও শুনেছি, সে মোবাইলের ভিডিওর মধ্যে সে আওয়াজটাও রয়েছে। সে ভিডিওটা এখন আমার হাতের সামনে রয়েছে। অন্ধকার তো কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার। ওদের আওয়াজগুলো পাচ্ছে যে ভয় পাচ্ছে বা কিছু একটা ফিল করতে পারছে, এরকম ছিল যে একজন ভদ্রলোক ভদ্রমহিলা ওখান থেকে যাচ্ছিল। তারপর ওদেরকে নাকি জিজ্ঞাসা করছে আপনি কি ওদিকে যাচ্ছেন? ওরা বলছে হ্যাঁ। তারপর কিন্তু ওদেরকে দেখতে পারিনি। ওই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে মানে মুখে বলে বোঝানো যাবে না। যা না গেছে রাত্রে 8টার সময় ভিতরে পর্যন্ত। আমরা ইভেন এরকম দেখেছি, আমাদের পাশ থেকে গাড়ি নিয়ে উঠেছে 2 জন মিলে, একজন মহিলা বসা। আমরা 10 জন আগে 3 জন পিছনে ছিলাম। যখন নামছে তখন আবার 3 জন আমাদের মহিলাকে দেখতে পাইনি। গাড়িটা গেল, ঘুরে চলে আসলো। এবং একজন আমাদের ভিডিওতে রয়েছে, এমন একটা ছবি আছে ভিডিওতে, যে ভিডিওতে আপনি দেখতে পাবেন যে একজন কি বলে রাত্রে যে নাইট গার্ড ওয়াচম্যান রয়েছে। ওয়াচম্যান সঙ্গে সঙ্গে উঠলো, আর ওয়াচম্যানটা যখন আমাদের থেকে ব্যাক করে চলে গেলো, ওয়াচম্যানটাকে দেখতে পাইনি আমরা। এই ভিডিওর মধ্যে রয়েছে আমাদের। তো বন্ধুরা, এই সত্যিকারের রহস্যময় ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এরপর আমরা দেখতে চলে এলাম আরেক হন্টেড প্লেস, ভিক্টোরিয়া বয়েজ স্কুল এবং চার্চ দেখতে। তবে দুঃখের বিষয়, এখন আর কোনো রকম পর্যটকদের গাড়ি, এমনকি কোনো পর্যটককে পায়ে হেঁটেও এই গেটের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। এরপর আমাদের গাড়ি ছুটে চলল পাইনে ঘেরা রহস্যময় ডেথ রোড দিয়ে। ওয়েলকাম টু ডেথ রোড। বিভিন্ন সময় বিভিন্ন কারণে প্রচুর মানুষ এখানে আত্মহত্যা করেছিলেন। কারোর মৃতদেহ পাওয়া গেছিল, কারোর পাওয়া যায়নি। এমনকি আত্মহত্যা ছাড়াও অনেক অজানা কারণে অনেক সময় অনেক মানুষের এখানে মৃত্যু ঘটেছে। শোনা যায় আজও নাকি এই রাস্তায় অনেক প্যারানর্মাল অ্যাক্টিভিটিস চোখে পড়ে, তাই সূর্যাস্তের পর এখানে আর কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। বন্ধুরা, এখন চলে এলাম ডাউহিল ফরেস্ট স্কুল মিউজিয়াম দেখতে। জুওলজি নিয়ে, বটানি নিয়ে বা ফরেস্ট নিয়ে যারা পড়াশোনা করেন, রিসার্চ করেন, তারা কিন্তু এই যে এটা হচ্ছে হোস্টেল, এখানে থেকে তারা পড়াশোনা করেন। এবং এই পেছনে হচ্ছে মিউজিয়াম। এখানে কিন্তু অনেক ল্যাবরেটরি রয়েছে, তারা এখানে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করেন। এছাড়াও ভেতরে একটি মিউজিয়াম রয়েছে, সেখানে কিন্তু ফরেস্ট সংক্রান্ত অনেক কিছু আপনারা জানতে পারবেন। তবে ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ না বলে আমরা ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না। তবে আপনারা আসলে কিন্তু অবশ্যই মিউজিয়ামের ভেতরটা ঘুরে দেখুন। বন্ধুরা, ডাউহিলের ফরেস্ট মিউজিয়াম দেখা হয়ে গেল। এটাই কিন্তু ছিল আজকে আমাদের দিনের লাস্ট ডেস্টিনেশন। এবার আমরা এখান থেকে ফিরে যাব সোজা হচ্ছে সেই কার্শিয়াং স্টেশনের কাছে। সেখানে কিন্তু সেই ঘোষদাদার হোটেলে আমরা লাঞ্চ করে তারপর ওখান থেকে আমরা নেমে যাব হচ্ছে এনজেপিতে। তো কার্শিয়াংয়ের সাইট সিইং কিন্তু এখানেই শেষ হয়ে গেল। আপনারা আসলে কিন্তু এই সাইট সিইং পয়েন্টগুলো একদমই মিস করবেন না। এবার আপনাদের এই কার্শিয়াং ট্যুরের বাজেট সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই। আমরা যেহেতু 2 জন ছিলাম, সেই হিসেবে মাথাপিছু খরচ এখানে হিসেব করছি। কলকাতা থেকে এনজেপি বা শিলিগুড়িগামী যে কোনো ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া কম বেশি 350 টাকা। এনজেপি থেকে শিলিগুড়ি পর্যন্ত টোটো ভাড়া মাথাপিছু 30 টাকা। তবে আপনারা যদি শিলিগুড়ি স্টেশনে নামেন, সেক্ষেত্রে আর টোটো ভাড়া লাগবে না। শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত বাসের ভাড়া 52 টাকা। আমরা কার্শিয়াংয়ে যে হোটেল দিল্লি দরবারে উঠেছিলাম, সেখানে ডাবল বেডরুমের একদিনের ভাড়া 1200 টাকা। সেই হিসেবে মাথাপিছু খরচ 600 টাকা। কার্শিয়াংয়ে লোকাল সাইট সিইং করার জন্য গাড়ি বাবদ আপনাদের খরচ হতে পারে আনুমানিক 1400 থেকে 1600 টাকা।
সেই হিসেবে মাথাপিছু খরচ 700 থেকে 800 টাকা। তবে এই গাড়ি ভাড়া কিন্তু সিজন অনুযায়ী চেঞ্জ হতে পারে। এছাড়া কার্শিয়াংয়ে সাইট সিইং করার সময় প্রবেশ মূল্য বাবদ আপনাদের খরচ হতে পারে কম বেশি প্রায় 60 টাকা। আর এরই সাথে দুদিনের জন্য খাওয়া দাওয়া বাবদ মোট খরচ হতে পারে আনুমানিক 500 টাকা। এরপর কার্শিয়াং থেকে শিলিগুড়ি পর্যন্ত যদি আপনারা বাসে ফিরতে চান সেক্ষেত্রে ভাড়া মাথাপিছু 52 টাকা। আর যদি আপনারা শেয়ার গাড়িতে ফিরতে চান সেক্ষেত্রে আপনাদের খরচ হবে মাথাপিছু 150 টাকা। আর সবশেষে ফিরতি যে কোনো ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া কম বেশি 350 টাকা। অর্থাৎ সব মিলিয়ে এক একজনের মাথাপিছু আনুমানিক খরচ হতে পারে দুদিনের জন্য প্রায় 2600 থেকে 2700 টাকা। তবে আপনারা যদি গ্রুপে বেশি মেম্বার থাকেন সেক্ষেত্রে এই খরচ অনেকটাই কম হবে। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক আর আপনাদের পছন্দের মানুষদের কাছে শেয়ার করে দেবেন। আর এরকম আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজ এখানেই শেষ করছি। এরপর নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।